নাজমুল আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করত। নাজমুলের হঠাৎ একদিন গায়ে জ্বর আসে। শাশুড়ি মা আমাকে বলল, দেখো বৌমা, তোমার ভাগ্নের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখো, আমার নাতির গায়ে অনেক জ্বর এসেছে। আমার শাশুড়ি মার কথা মতো আমি নাজমুলের পাশে থেকে নাজমুলের কপালে জলপট্টি এবং মাথায় পানি দিচ্ছিলাম। হঠাৎ জ্বরের কাঁপুনিতে নাজমুল আমাকে যা করেছিল বন্ধুরা, তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। মূল গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার নাম ঝরনা আক্তার শিলা। বয়স 19। 2 বছর হলো বিয়ে হয়েছে। আমার স্বামী খুব ভালো মানুষ। শ্বশুর শাশুড়িও খুব ভালো। তবে দুঃখের কথা হলো বিয়ের 3 মাস পরই ছুটি শেষ হয়ে যাওয়ায় স্বামী আবার আমেরিকায় চলে যায়। আর তারপরই শুরু হয় আমার এক নতুন জীবন। সব সময় মন ভার করে থাকতাম। কিছুতেই সময় কাটত না। স্বামী দিনে রাতে মিলে 2-1 বারের বেশি ফোন দিত না। সারাক্ষণ অস্থিরতা আর হতাশায় থাকতাম। নাজমুল আমার স্বামীর একমাত্র বড় বোনের একমাত্র ছেলে। মানে সম্পর্কে সে আমার ভাগ্নে হয়। নাজমুল খুব শান্তশিষ্ট স্বভাবের ছেলে। বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম। ভালোমতো কথাও হয়নি তখন। নাজমুল তখন এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার চাপে মামার বিয়েতে ঠিকমতো বেড়াতে পারেনি। নাজমুলদের বাড়ি গ্রামের দিকে। তাই এসএসসি পরীক্ষায় পাশ করার পর নাজমুল আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করত। আমাদের বাড়ি থেকে নাজমুল যেই কলেজটায় ভর্তি হয়েছে তার দূরত্ব ছিল মাত্র 15 মিনিটের রাস্তা। নাজমুল প্রতিদিন সাইকেলে চড়ে কলেজে যেত। আমার শ্বশুর বাড়িতে ঘর ছিল মাত্র একটি। তবে নাজমুলের পড়ালেখার কথা চিন্তা করে বড় ঘরটার পাশে ছোট্ট একটা পড়ার ঘর তৈরি করে দেয়া হয়েছিল। ঘরটায় চেয়ার, টেবিল সহ একটা খাটিয়াও ছিল। তবে রাতে নাজমুল বড় ঘরটার একটা রুমে থাকত। আমাদের বড় ঘরটায় 3টা রুম। একটা রুমে আমি আর আরেকটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকত। মাঝখানের রুমটা অবশ্য ফাঁকা ছিল। তবে নাজমুল আসার পর মাঝখানের রুমটায় একটা খাট বসানো হয় এবং নাজমুল মাঝখানের রুমটাতে থাকে। রাতে পড়া শেষ করে এসে মাঝখানের রুমটায় ঘুমায়। নাজমুল খুব মেধাবী। মেট্রিক পরীক্ষায় A+ পেয়েছে। নাজমুল কথাবার্তা খুব কম বলে। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, এমনকি তার নানা নানির সাথেও না। আর আমার দিকে তো ঠিকমতো তাকাইতো না। আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, সারাক্ষণ ঘরেই থাকেন। শ্বশুর চশমা ছাড়া ঠিকমতো দেখেন না। আর শাশুড়ি হাতির মতো মোটা শরীর নিয়ে নড়তেই পারে না। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পান চিবায়। শ্বশুর দিনের বেলায় এদিকে সেদিক গেলেও শাশুড়িকে আজ পর্যন্ত ঘরের বাহিরে যেতে দেখি নাই। সে যাই হোক, নাজমুল আমাদের বাড়িতে এসেছে 15 দিন হলো। এখন অবধি আমার সাথে ঠিকমতো কথাই বলেনি। আমাকে খুব লজ্জা পায়। আমি আর নাজমুল একসাথেই খাওয়া দাওয়া করি। শ্বশুর শাশুড়ির খাবার তাদের বিছানার উপর দিয়ে আসি আর আমি নাজমুল একসাথে খাই। নাজমুল বাড়িতে আসার পর আমার গল্পের বইটা পড়া হচ্ছে না। কারণ পড়া শেষ করে এসে কখন ডাক দিয়ে বলবে, মামি দরজা খোলো। তাই সারাক্ষণ তার অপেক্ষায় থাকতাম। সে খুব পড়ত। রাতে 10টার আগে খেতে আসত না। মাঝে মধ্যে তো 11টা-12টা অবধি পড়ত। আমি প্রায়ই ঘুমিয়ে যেতাম। নাজমুল তখন সামনের দরজায় ডাক দিয়ে না পেয়ে ঘরের বাম সাইটের দরজায় এসে ডাকত। অর্থাৎ আমি যেই রুমটায় ঘুমাতাম ঠিক ওই রুমটার বাহিরের দরজার দিকে এসে ডাকত। তখন আমি লাফিয়ে উঠে গিয়ে দরজা খুলতাম। একদিন নাজমুল অনেক রাত্র অবধি পড়ল। তা প্রায় রাত 12টা কি 12:30 হবে। আমি তো ঘুমে অস্থির। নাজমুল এসে প্রায় 10-15 মিনিট ডাকাডাকি করেও আমাকে জাগাতে পারছিল না। উপায় না পেয়ে সে রান্নাঘর থেকে মাছ ধরার ছিপ দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার শরীরে গুঁতা মারল। আমি লাফিয়ে উঠলাম। তারপর দরজা খুলে দিলাম। আমি ভাত খাওয়ার জন্য বাসন পরিষ্কার করতে চাইলে নাজমুল বলল, মামি, আমি ভাত খাবো না, তুমি শুয়ে পড়ো। ভাত খাবে না কেন? ভাত না খেয়ে কেউ রাতে ঘুমায়? না, তোমার চোখে অনেক ঘুম। এমনিতেই তোমাকে রোজ রাত জাগিয়ে কষ্ট দেই, আজ অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো, আমি সকালে উঠে খাব। আমার কোনো সমস্যা নেই। তোমার যতক্ষণ মন চায় পড়ে এসো। মাঝে মধ্যে চোখটা একটু লেগে যায় আর কি। আমার জন্য তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? কাল থেকে আমি পড়ার ঘরটাই ঘুমাবো আর নানানানিকে যখন খাবার দাও তখন আমাকেও ডাক দিও, ওই সময় আমি খেয়ে নেব। সন্ধ্যা রাতে খেয়ে নিলে রাত জেগে পড়তে পড়তে ক্ষুধা লাগবে না? তখন কি খাবে?
আর তাছাড়া এত বড় ঘর থাকতে তুমি ওই ঘরে ঘুমাবে কেন? আমি কি কখনো বলেছি তোমার জন্য আমার সমস্যা হচ্ছে? তুমি কি বাহিরের কেউ? তুমি তো আমাদের নিজেদের মানুষ। তোমার জন্য এইটুকু করতে পারবো না? ঠিক আছে মামি। অনেক রাত হয়েছে, এবার ঘুমাও, এই ব্যাপারে সকালে তোমার সাথে আলাপ করব। এটা বলেই নাজমুল সোজা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর আমিও আমার রুমে চলে আসলাম। তবে আর যাই হোক, আজ প্রথম নাজমুল আমার সাথে এত কথা বলেছে, কিন্তু একবারও আমার চোখের দিকে তাকায়নি। এখন সকাল 8টা। নাজমুল এখনো ঘুম থেকে ওঠেনি। কাল অনেক রাতে ঘুমিয়েছে, তাই একটু বেশি ঘুমাচ্ছে। এমনিতে প্রতিদিন সকাল 7টার সময় ঘুম থেকে উঠে উঠোনে হাঁটাহাঁটি করে। নাজমুলকে কখনো সকালে পড়তে দেখিনি। নাজমুলকে ডাক দিতে হবে, কারণ 10টায় ক্লাস আছে। তাই নাজমুলকে ডাক দিলাম। নাজমুল উঠো, 8টা বাজে, কলেজে যাবে না? কয়টা বাজে মামি? 8টা। 8টা বাজে বলতেই লাফিয়ে উঠল। তারপর গোসল করতে গেল। মিনিট 10 মধ্যে গোসল শেষ করে নাস্তা খেয়ে সোজা কলেজে চলে গেল। এরপর ঠিক 2টার সময় কলেজের ক্লাস শেষ করে বাসায় ফিরল। মাঝে মধ্যে অবশ্য 12টা-1টার দিকেও চলে আসে। পড়ার ঘরে বই খাতা রেখে গোসলখানায় হাত মুখ ধৌত করতে গেল। এদিকে আমি খাবার নিয়ে বসে আছি। নাজমুল ঘরে আসলো। তারপর আমরা দুজনে একসাথে দুপুরের খাবার খাইলাম। খাবার খাওয়ার সময় কোনো কথা হলো না। শুধু জিজ্ঞেস করেছিলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় কিনা। বাচ্চা ছেলের মতো মাথা নেড়ে শুধু বলেছিল হ্যাঁ, শুধু এইটুকুই। খাবার খেয়ে নাজমুল তার পড়ার ঘরে গিয়ে শুয়ে রইল। নাজমুল অবশ্য দিনের বেলা ওই ঘরটায় ঘুমায়। সন্ধ্যা হয়ে গেল। নাজমুল ঘুম থেকে উঠছে না। আমি পড়ার ঘরটায় গিয়ে নাজমুলকে ডাক দিলাম। আমার ডাক শুনে ঘুম থেকে উঠে বিছানায় বসল। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ডাকছ কেন? তেমন কিছু না। সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ, পড়তে বসবে না? সন্ধ্যা হয়ে গেছে নাকি? দেখি কয়টা বাজে। না, ভাবছি তুমি সারাদিন একা একা কত কাজ করো। সবার খেয়াল রাখো, সত্যিই তুমি খুব ভালো। কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি? আমি আসলে তোমাকে লজ্জা পেতাম, তাই তোমার সামনে কম আসতাম, কম কথা বলতাম। তাছাড়া আমি মেয়েদের কাছ থেকে একটু দূরেই থাকি। কেন? মেয়েদের কাছ থেকে দূরে কেন? মেয়েরা কি বাঘ না ভাল্লুক? আরে না, তুমিও দেখছি কলেজের মেয়েদের মতো কথা বলো। কলেজে আবার মেয়ে বন্ধু নাই তো? আরে না, আমাদের ক্লাসের একটা মেয়ে আছে, অযথাই গায়ে পড়ে কথা বলে। তাই নাকি? তা মেয়েটার নাম কি? বিশ্বাস করো, আমি ওর নামও জানি না। আর জানার ইচ্ছাও নাই। তাকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয়। গায়ে পড়ে কথা বলা মেয়েদের আমি একদম পছন্দ করি না। তাহলে তো তুমি আমাকেও পছন্দ করো না। কারণ আমিও তো তোমার গায়ে পড়ে কথা বলি। তুমি কি বাহিরের মানুষ নাকি? তুমি তো আমার সাথে যখন খুশি কথা বলতে পারো। বলতে গেলে, তোমার সাথে কথা না বলে আমি অপরাধ করেছি। তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না। তুমি সত্যিই অনেক অনেক ভালো। হয়েছে, আর পাম দিতে হবে না। এবার যাও, আমার মোবাইলটা দিয়ে তোমার মাকে একটা ফোন দাও। তোমার অসুখের খবর জেনে গেছে। মাকে আবার জানালে কেন? আমি বলিনি, তোমার নানি বলেছে। এই নানিকে নিয়ে আর পারলাম না। সব কিছুতেই বাড়াবাড়ি করে। নাজমুল আমার রুমে চলে গেল। আমি রান্না শেষ করে গোসলখানায় গেলাম। গোসল শেষ করে শ্বশুরশাশুড়িকে দুপুরের খাবার দিয়ে আমি আর নাজমুল একসাথে খাবার খাইলাম। দুপুরের খাবার শেষ করে নাজমুল পড়ার ঘরে চলে গেল। আমি বাসনপত্র গুছিয়ে দেখি সে বড় ঘরে নেই। আমি নাজমুলের পড়ার ঘরে গিয়ে নাজমুলকে ডাক দিয়ে বললাম, এই ঘরে ঘুমানোর দরকার নেই। বড় ঘরে আসো। আবার শরীর খারাপ করলে উঠে দাঁড়াতে পারবে না। নাজমুল তখন আমার কথা আর অমান্য করল না। আমার পেছন পেছন বড় ঘরে এসে মাঝখানের রুমটার খাটে বসে রইল। আমি তাকে বললাম, নাজমুল, মাঝের রুমে ঘুমাতে অসুবিধা হলে তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। আমি দুপুরে বেশি ঘুমাই না। তুমি যাও, আমার রুমে গিয়ে ঘুমাও। আসলে মাঝের রুমটা একটু খোলা মেলা তো, তাই নাজমুল এখানে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করে না। তারপর নাজমুল আমার কথামতো আমার রুমটায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে শাশুড়ি ডাকছে পান খাবে, চুনের কৌটা খুঁজে পাচ্ছে না। চুনের কৌটা দিতেই শাশুড়ি জিজ্ঞেস করল, নাজমুল কোথায়? মা, নাজমুল আমার রুমে ঘুমাচ্ছে, পড়ার ঘরে গিয়ে শুইছিল, আমিই নিয়ে এসেছি। বলা তো যায় না, আবার কখন শরীরটা খারাপ করে বসে।
আর মাঝের রুমটায় নাজমুল ঘুমাতে পছন্দ করে না। এজন্য আমিই বলেছি আমার রুমে গিয়ে ঘুমাতে। শাশুড়ি বলল, ভালোই করেছ। মাঝের রুমটা আসলে থাকার উপযুক্ত না। দেখো নাজমুলকে বলে এখন থেকে তোমার সাথেই ঘুমাতে। রাতে পড়া শেষ করে তোমার সাথেই ঘুমাবে। তুমি তো আর তাকে কম আদর যত্ন করছো না। তোমার কথা না শুনে পারবে না। মনে হয় না আমার সাথে ঘুমাবে। তবে আজ আমার সাথে অনেক কথা বলেছে। এতদিন তো লজ্জায় কথাই বলেনি। আজ মামির সাথে খুব কথা বলেছে। বলেছিলাম না, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তুমি যেই খাতির যত্ন করছো ওর মা চেয়ে কম না। কি বলেন মা, নাজমুল তো আমাদের ছেলের মতোই। তাছাড়া নাজমুলের মামা নাজমুলকে অনেক ভালোবাসে। প্রতিদিনই ফোনে নাজমুলের খোঁজ খবর নেয়। নাজমুলকে কি আমি যত্ন না করে পারি? না রে মা, তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে শাশুড়ি প্রায় কেঁদে দিল। আমি চলে আসলাম আমার রুমে। এসে দেখি নাজমুল ঘুমায়নি। মোবাইলে গেমস খেলতাছে। আমি বললাম, গেমস খেলার দরকার নেই, রাতে জ্বরের জন্য ভালো মতো ঘুমাতে পারোনি, এখন একটু ঘুমাও। তুমি কি করবে? তুমি ঘুমাবে না? না, আমি ঘুমাবো না। আর ঘুমালেও সমস্যা নেই। খাট তো আর ছোট না, তোমার পেছনে শুয়ে পড়ব। কি বলো মামি? আমি কারো সাথে ঘুমাই না। আমি একা একা ঘুমাতেই পছন্দ করি। তাছাড়া আমার ঘুমের স্টাইল ভালো না, ঘুমের মধ্যে হাত পা কখন কোথায় যায় নিজেও জানি না। হেসে বললাম, হাত পা আর কোথায় যাবে? এই রুম ছেড়ে তো আর যাবে না। তুমি তো দারুণ কথা জানো। তুমি খুব মজার মানুষ। তোমার মনটা অনেক ভালো। এত বেশি পাম দিতে হবে না, এবার ঘুমানোর চেষ্টা করো। তোমার অমত থাকলে আমি মাঝের রুমে গিয়ে ঘুমাই। না, সমস্যা নেই। আমার চোখে এত ঘুম নেই এখন। তুমি সারাক্ষণ কাজকর্ম করো, তোমার এখন একটু বিশ্রাম দরকার। তুমি ঘুমাও, আমি সাইলেন্স মুডে তোমার মোবাইলটায় একটু গেমস খেলি। আচ্ছা তুমি গেমস খেলো, আমি ঘণ্টাখানিক ঘুমাই। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি নাজমুল নেই। ঘরের বাহিরে গিয়ে দেখি উঠানে হাঁটাহাঁটি করছে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে। এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে নাজমুলের জন্য নুডলস বানালাম। নাজমুল নুডলস দেখে খুব খুশি। তারপর নুডলস খেয়ে পড়ার ঘরে গিয়ে পড়তে বসল। ঘণ্টাখানি পড়ার পর আমি গিয়ে তাকে নিয়ে আসলাম। বললাম, আজ আর এত পড়ার দরকার নেই। শরীর ভালো হলে কাল থেকে আবার পড়াশোনা শুরু করবা। নাজমুল আমার সাথে বড় ঘরে চলে আসল। রাতের খাবার খেয়ে উঠার আগেই শাশুড়ি নাজমুলকে ডাকল। নাজমুল, নাজমুল। আসছি নানি। কি হয়েছে? ডাকছ কেন? নাজমুলের নানি বলল, ওই ছোট ঘরটা বানাইছি তোর পড়ার জন্য, থাকার জন্য না। মাঝের রুমটায় ঘুমাতে না পারলে তোর মামির সাথে ঘুমাবি। তোর মামি কি তোকে কম আদর করে? মুরব্বিদের কথা শুনতে হয়। শুধু লেখাপড়া করলে হয় না, আদব কায়দাও শিখতে হয়। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি মামির সাথেই ঘুমাবো। শাশুড়ির সাথে কথা বলে নাজমুল যখন মাঝের রুমের খাটে বসল, ঠিক তখনই হঠাৎ তার শরীরটা আবার আগুনের মতো গরম হতে লাগল। শরীরটা যেন পুড়ে যাচ্ছে। নাজমুল মামি মামি বলে ডাকতে লাগল। আমি আমার রুমে ছিলাম। দৌড়ে গেলাম নাজমুলের কাছে। কি হয়েছে নাজমুল? মামি দেখো, আমার শরীরটা আবার গরম হয়ে যাচ্ছে। শরীরটা যেন কাঁপছে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার শরীরটা ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। আমি শাশুড়িকে বললাম, মা, নাজমুলের আবার খুব জ্বর এসেছে। শরীরে আগুন ধরার অবস্থা। কি করব? শরীরটা মুছে দাও, আর দেখো তোমার শ্বশুরের ওষুধের কৌটায় প্যারাসিটামল ট্যাবলেট আছে, একটা খাইয়ে দিয়ে তোমার সাথে নিয়ে শুয়ে দাও। রাতে জ্বর না কমলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি শাশুড়ির কথামতো তাই করলাম। আমার রুমে নিয়ে খাটে শোয়াইয়া তার সারা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম। নাজমুল জ্বরে খুব কাঁপছে দেখে আলমারি থেকে একটা কম্বল নামিয়ে দিলাম। আমি আর নাজমুল পাশাপাশি শুয়ে রইলাম। আমি নাজমুলের মাথায় হাত বুলাতে লাগলাম। জ্বরে নাজমুলের শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। তার কাঁপুনি দেখে আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপরও যেন কাঁপুনি থামছে না। অনেকক্ষণ পর কাঁপুনিটা একটু কমেছে। এবার তার চোখে একটু ঘুমও দেখা যাচ্ছে। এদিকে আমার চোখেও ঘুম এসে গেছে। আমি নাজমুলের মাথায় হাত বুলাতে বুলাতে কখন জানি ঘুমিয়ে গেলাম। গভীর রাতে নাজমুলের জ্বর আবার বেড়ে যায়, কিন্তু আমি টের পাইনি। জ্বরের কাঁপুনিতে নাজমুল আমাকে জড়িয়ে ধরে।
নাজমুল যখন আমাকে জড়িয়ে ধরেছিল সম্ভবত আমার পরনের কাপড় এলোমেলো ছিল। কিন্তু নাজমুলকে বুঝতে পেরে আমি আর কিচ্ছু বললাম না। জেগেও ঘুমানোর ভান করলাম। তবে একটা কথা সত্য, এতদিন আমি যাই করেছি না কেন, আমি নাজমুলকে কখনো খারাপ চোখে দেখিনি। নাজমুল আসার পর আমার রুটিনই চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি গল্পের বই পড়াও বন্ধ করে দিয়েছিলাম। জানি না কেন, তবে নাজমুলকে নিয়ে আমার কোনো অদ্ভুত মানসিকতা ছিল না। তার প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ছিল আমি তার সবটুকুই পালন করার চেষ্টা করেছি। আমার বারবার মনে হচ্ছে এটা নাজমুল না, মনে হয় নাজমুলকে জিনে ধরেছে বা ভূতে ধরেছে। কারণ নাজমুল এমন করছিল আমি বিশ্বাসই করতে পারছিলাম না। সেই রাতে নাজমুল আর আমি সারা রাত ঘুমাইনি। সকাল হতেই আমি নাস্তা তৈরি করতে চলে গেলাম রান্নাঘরে। নাস্তা করে প্রতিদিনকার মতো কাজকর্ম করতে লাগলাম। নাজমুল নাস্তা করে পড়ার ঘরে চলে গেল। আজ কলেজে গেল না। আমি বললাম, শোনো নাজমুল, রাতের খাবার রাতেই খেতে হয়। আর প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না। আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা, তা না হলে জীবনে ভালো কিছু করতে পারবা না। সমাজে মুখ দেখাতে পারবে না, বুঝতে পারছ? নাজমুল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলল। গত ৩ বছর ধরে আমরা অদ্ভুত কাজ করে যাচ্ছি, এর মধ্যে আমার স্বামীও একবার বাড়িতে এসে গেছে, কিন্তু কোনো প্রকার সমস্যা হয়নি। যদি নাজমুল আমার কথা মতো চলে তাহলে কোনো কিছু হবে না। সারা জীবন আমাদের এভাবে চলতে থাকবে। আজকের মতো ঘটনাটি এখানেই শেষ করলাম। ঘটনাটি শুনে কেমন লাগলা কমেন্টে জানাবেন। আর ঘটনাটি শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব অথবা লাইক করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।